আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ইরানের বিক্ষোভে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না, মন্তব্য শেহবাজ শরীফের। হরমুজে আটকায় 11,000 নাবিক, জাতিসংঘের অভিযান শুরু। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইরানে ইসরায়েল স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বেনেট অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই পরিকল্পনাটি পুরোপুরি এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। ইরানে 10,000-এরও বেশি স্টারলিং রিসিভার সংগ্রহ ও পাচারের প্রক্রিয়া শুরু করেছিল ইসরায়েল। আন্দোলনের মধ্যে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। ইরান এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা বিঘ্নিত করতে এই ধরনের ডিভাইস পাচারের অভিযোগ তুলেছিল। রয়টার্স বলেছে, ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই, তবে এর আগেও মাস্ক দেশটিতে এ ধরনের পরিষেবা চালু থাকার দাবি করেছেন। বেনেট বলেন, ডিভাইস সরবরাহের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় করতে সহায়তা করা এবং শেষ পর্যন্ত ইরানি সরকারের পতন ঘটানো। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েলের বর্তমান অযোগ্য সরকার এই কাজটি বন্ধ করে দিয়েছে, ফলে বিক্ষোভের সময় দেশটিতে প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, বেনেটের এই অভিযোগের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া অফিস সময়ের বাইরে হওয়ায় স্পেস এক্স এর পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। ইরানে বিভিন্ন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ ও ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময়ও ইন্টারনেট ব্ল্যাক আউট হয়েছিল। রয়টার্স এর আগেও এমন দাবি করেছে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ থাকার সময় অনেক ইরানি নাগরিক স্টারলিংক ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো উল্লেখ নেই এবং বিষয়টি কখনোই আলোচনার টেবিলেও ছিল না। এমনকি কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা আনাদুলু বলছে, মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সব কথা বলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। শেহবাজ শরীফ বলেন, আন্তর্জাতিক বিষয়ে ভণ্ডামি করা উচিত নয়। তিনি বলেন, এটা হতে পারে না যে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না। তার ভাষায় এ ধরনের দ্বিমুখী অবস্থান মেনে নেওয়া যায় না। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পক্ষ এই শান্তি চুক্তি ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি বলেন, তারা চায় না যে মহান ইরানি জাতি যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবারও উন্নত ও মর্যাদার শিখরে পৌঁছাক। শেহবাজ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। তিনি বলেন, সম্মান ও মর্যাদার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব। হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMO ওই অভিযান শুরু করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। IMOর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, এই উদ্ধার অভিযানটি অত্যন্ত জটিল। এটি ইরান, ওমান ও যুক্তরাষ্ট্র সহ অঞ্চলের অন্য উপকূলীয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, নাবিকদের নিরাপদভাবে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা গ্যারান্টি সংগ্রহ করা হয়েছে। নিরাপদ নৌ চলাচলের পরিবেশ যথাযথভাবে যাচাই করা হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এই হামলার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে শত শত বাণিজ্যিক জাহাজ এবং হাজার হাজার নাবিক মাঝ পথে দীর্ঘ সময় ধরে আটকে পড়েন। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম গ্রীষ্মকালীন দাভোসে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনেভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক,
মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোর মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইসিস যোগ দেন। 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সর্বোত্তম অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এর আগে চীনের স্থানীয় সময় সকাল 9টায় বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জোভিঙ্গি উদ্বোধনী বক্তব্য দেন। সেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সেশনের ফাঁকে বিশ্ব নেতারা ফটো সেশনেও অংশ নেন। এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়ম প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, 2027 সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং মন্ত্রী আরও বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। দর্শক, এই ছিল মিড ডে নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।